ডাক্তার বলছে প্রতি 1 কোটি মানুষে একজনের এই রোগটা হয়। যার হয় সে হয় হতভাগা। তার মানে আমি হইলাম সে হতভাগা, কারণ আমার এই রোগটা হয়েছে। আমার লেন্স পড়ার কারণে যে সমস্যা হয়েছিল এটা তো কোনো সমস্যাই না, এটা হচ্ছে বাইরের সমস্যা। মানে আমি যখন লেন্স খুলতে যাই তখন এই যে আমাদের যে আই বলটা থাকে, এই আই বলে আমার নেল লেগে আমার হচ্ছে একটা এরকম মানে পর্দার মতো উঠে গেছিল। এটা হচ্ছে লেন্স পড়ার কারণে। আর এখন যে রোগটার কথা আমি বলবো আমার চোখে হয়েছে, এটা হচ্ছে ভেতরে ইনার পার্টে হয়েছে। আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার বাসার পাশে আই হসপিটাল, আমি আই হসপিটালে দেখাচ্ছি দিন মোহাম্মদ স্যারকে, মানে দেখাচ্ছিলাম। এখন আর দেখাচ্ছি না, কারণ আমি এখন আর এখানে দেখাবো না। আমি কই দেখাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে প্রত্যেকটা আপডেট দিব। এইভাবে দেখাইলে হয়তো আমার রেস্ট্রিকশন চলে আসতে পারে, কারণ হচ্ছে এটা লাল লাল। আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এই দেখুন, দেখতে পাচ্ছেন? মানে জানি না রেস্ট্রিকশন দিয়ে দেখি না, বাট এটা হচ্ছে আমাদের চোখের যে কালো অংশটা, যেটা দেখেন কালো অংশটা, এই পাশটা হচ্ছে মানে কালো অংশ বলতে কি এই যে আমাদের আই বলটা, হ্যাঁ, বলের ভেতরে যে ওই যে ছোট্ট কালো অংশটা দেখছেন, ওই কালোটা দিয়ে কিন্তু আমাদের আলো আসে। মানে আলোটার মাধ্যমে আমরা দুনিয়ার সবকিছু দেখতে পারি। আর আমি যেটা ভিডিওতে দেখাইলাম এই যে গুল্লুটা, এটা হলো ওই ভিতরের কালোটা। আর যে ঘা টাইপের যেটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে এই যে বাইরের যে কালো অংশটা, এটার মধ্যে এই অংশটা হচ্ছে আমাদের চোখের কালো অংশের ভিতরের ছোট্ট কালোটা। আর এটা হচ্ছে বাকি কালো অংশটা, এটার ভিতরে এই যে দেখেন দুইটা ঘা, এই দুইটা হলো ঘা। হুম, এই যে দেখেন রেস্ট্রিকশনের জন্য আমি ঢাইকে দিচ্ছি বারবার। এই যে দেখেন আমি লাল লাল অংশগুলো বাদ দিই। এই যে বললাম না, এটা হচ্ছে আই বলটা, বলের ভেতরের কালো বলটা, এটাও আই বলটা। এই যে মানে চারপাশ দিয়ে চোখ ঘুরায় ঘুরায় আমার এই মানে ইয়াগুলা করছে তো, রিপোর্ট গুলা চারপাশের একটা চোখ একবার উপরে উঠাইছে, একবার নিচে নামাইছে করছে। এই যে দেখেন ঘাটা ঘাটা প্রায় এটার কতটুকু কাছাকাছি চলে আসছে, দেখছেন? মানে আমার ভিতরের আইবলটা, যেটা দিয়ে আমরা আমাদের আলোর মাধ্যমে আমরা যে দুনিয়াতে মানে দেখি, যে এটার কত কাছাকাছি চলে আসছে। মানে প্রত্যেকটাতে এরকম দেখলে আতঙ্কিত হয়ে যাবেন। দেখেন এই যে দেখেন কত বড় বড় ঘা, এবং এই যে এটাও অলরেডি সৃষ্টি হচ্ছে। এই যে এই পাশেরটা তো এই যে নিচের অংশে নাই, এখানে সবুজ সবুজ অংশ এখানে নাই, ওইগুলাতে হয়ে মানে হচ্ছে আমার চোখ টোটালটা বাইরে থেকে আপনারা এরকম দেখতেছেন, ভিতর থেকে আমার চোখ পুরাটা ঘা হয়ে ভরা, এক কথায় ঘা দিয়া ভরা। এই যে আমি দেখি, আমি কিন্তু সম্পূর্ণভাবে সবকিছু দেখতে পারি না। এইবার আসি আসল কথায়। আমার এই রোগটাকে বলে টক্সোপ্লাজমা রেটিনাল করিডিটিস, মানে আমার চোখের রেটিনাতে এটা একটা ইনফেকশন। সেকেন্ড কথা হচ্ছে এটা আমার হয় 2018 সালে, আমি হলে উঠি 2016 সালে, 2017, 2018 সালে আমার প্রথম, মানে এটা আমি প্রথম যেদিন বুঝলাম, টের পাইলাম, প্রথম একদিন আমি হঠাৎ করে সকালে, আমি তখন সকালে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠার পরে মনে হচ্ছে কি আমার চোখে এরকম এতটুক, মনে করেন চোখের ভিতরে মানে একটা কিছু পড়লে যেরকম হয়, যে পড়ছে আমি আর দেখতে পাচ্ছি না কিছু, মনে হচ্ছে কালো কালো, এরকম ফিল হয়েছে, খসখসে ফিল হয়েছে। তো 3 দিন আমি অপেক্ষা করি যে ভালো হয়ে যাবে, কত পানি দিছি, কত কিছু দিছি, মানে হিসাব নাই। এখন আমি তো আর জানি না আমার বাইরে কিছু হয়েছে কিনা, আমার খালি মনে হচ্ছে বাইরে থেকে যে কিছু একটা আমার চোখে পড়ে আছে, যেটার জন্য আমি দেখতে পাচ্ছি না। পরে আমি এটা মনে করার পরে 3 দিন দেখলাম, আমি যে কোনো রোগ 3 দিন দেখি, 3 দিন পরে ঠিক হয় না। তারপরে আমি যাই প্রথমে আমাদের বাংলাদেশ ওই যে পিজিতে, আমার হলের কাছে পিজিতে যাওয়ার পরে ওইখানে মনে করেন ওগুলো তো অনেক লেংদি প্রসেস, ওইখানে নিয়ে নেই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, ট্রিটমেন্ট হয় না ভালো করে। তারপরে ওইখান থেকে আসে আমি এই যে ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালে, এখানে আমার প্রচুর টেস্ট দেয়। তার আগে গেছিলাম ইসলামিয়া হসপিটাল, এই খামার বাড়িতে যেটা, ওইখান থেকে আবার গেছি ধানমন্ডি 27, ওখানে টেস্ট করার পরে বললো এটা একটা রোগ, এটা হচ্ছে টক্সোপ্লাজমা। 2018 সালের হিস্ট্রি বলতেছি আপনাদেরকে। তারপরে 18 সালে যখন টক্সোপ্লাজমা বলে, আমি তো ওকে এটা কি তখন তো এত বুঝি নাই, বিয়ে শাদিও হয় না, গায়ে এত লাগাই নাই। তারপরে এটা হওয়ার পরে চোখে দেখি না, পরে কি ট্রিটমেন্ট করছে, আমি মেডিসিনও খাই। খাওয়ার পরে কিছু কিছু জায়গা আমার মানে বলে দিছে এগুলো আপনার পার্মানেন্টলি ব্লাইন্ড, মানে কিছু কিছু জায়গায় স্পট পড়ে গেছে। মানে এত লেংদি ওদের ট্রিটমেন্ট যে করতে করতে, তাদের ট্রিটমেন্ট করতে করতে আমার এই চোখেও জিনিসটা ট্রান্সফার হয়, আমাদের এক চোখে যা হয় আরেক চোখে ওইটা ট্রান্সফার হয়।
মানে ট্রিটমেন্ট চলতে চলতেই পরে আমি এই চোখেও আমার দেখি ছোট ছোট স্পট, কিন্তু মেডিসিন খাওয়ার কারণে আর খসখসেটা লাগে না। কিন্তু এই যে আমি সাদা যে কোনো দিকে তাকাই কালো কালো 5-7টা স্পট একবার এইদিকে আসে যখন, মানে এগুলো মুভ করে আস্তে আস্তে এদিকে তাকানোর পরে আস্তে আস্তে করে এরকম কালো কালো স্পট গুলো আসে। গেল ট্রিটমেন্টও করলাম, সব ওকে। এটা একটা কঠিন রোগ, এটুকু খালি বুঝতে পারলাম যে চোখের জন্য এটা একটা। এইবার আলী হওয়ার পরে, মানে এটা নাকি প্রেগনেন্সির পরে আবার দেখা দেয়, রিঅ্যাক্টিভেশন হয় এই টক্সোপ্লাজমা। এবার আবারও আমার সেটা ধরা পড়ে, মানে এই 2024, এটা 18-তে একবার হয়েছিল, 2024 যে আবার রিঅ্যাক্টিভেশন হলো। এইবার ডক্টর দেখাইতে গেলাম, ওইবারও বলছে এগুলো বিড়াল পশু পাখি, মানে যেগুলো আমাদের গৃহপালিত পশু, যেগুলো আমরা এই যে বিড়াল কুকুর মানে এরকম অনেক কিছু। আবার বললো যে গরুর গোস্ত থেকেও হয়। আমি পরে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এটা কিভাবে, গরুর গোস্ত থেকে কিভাবে হয়? বললো যে তোমরা যে কাবাব খাও বাইরে, কাবাবটা বয়েল থাকে না, ফুল বয়েল থাকে না, হাফ বয়েল থাকে। গরুর বডিতে এই টক্সোপ্লাজমা জিনিসটা থাকে, এইটার ব্যাকটেরিয়াটা যদি কোনো কারণে গোস্তটা ভালোভাবে সিদ্ধ করা না হয়, ওই ব্যাকটেরিয়ার যদি ওই গোস্তের পৃষ্ঠাতে থাকে, তুমি যদি সেটা খাও তোমার বডিতে সেটা ইনফেক্ট করতে পারে। ঠিক আছে, গেল। এইবার ডাক্তার দেখানোর পরে সেম কেস আমার জিজ্ঞেস করলো, আপনি কি কখনো বিড়াল পালতেন? বুঝছেন কি কারণে হয়েছে? আগেও ডাক্তার বলছে 2018-তে, এবারও সেম কথা বললো, আপনি কি কখনো বিড়াল পালতেন? আমি বলছি না স্যার, আমি তো বিড়াল পালতাম না, তবে হ্যাঁ আমি 2016 সালে যখন হলে উঠে আমার রুমমেটের একটা বিড়াল ছিল, তখন উনি জিজ্ঞেস করছে এই বিড়াল কে অসুস্থ হয়েছিল কখন? আমি বলছি জি স্যার, বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেছে, ওর গায়ে ঘা হয়েছিল এবং ও অনেক পটি করতো একটা সময়, ওর পেট খারাপ হয়েছিল, গা বইরা গা হয়েছিল, তারপরে হচ্ছে বিড়ালটা মারা যায়। বললো ওই বিড়ালটা কি আপনি যে মানে খাবার খাইতেন বা আপনাদের রুমেই থাকতাম? বলছি জি স্যার। বলে এটা বিড়াল কুকুর তারপরে এই যে কাঁচা মাংস এগুলা থেকেই এই রোগটা আসে, মানে এটা হচ্ছে টক্সোপ্লাজমা, এটা বেশিরভাগই পশু পাখিদের হয়, এটা মানুষেরও হয়, 1 কোটিতে একজনের হয়, যে আনলাকি তার হয়। আমি সেই আনলাকি পার্সনটা। এবং সেইটা আমার চোখে আমি তখন বললাম আমার বিড়াল ছিল, তখন আমার মনে পড়ে যায় হ্যাঁ আমার তো বিড়াল ছিল। মানে আমার হলে বড় সিনিয়র আপু ছিল, সিনিয়র আপুরা কিছু পারলে তখন না করা যাইতো না, এগুলো হলের ম্যানার্স ছিল, এগুলো বলাও যাইতো না, বলিও না। আর আমি জানতাম না যে তখন ওইটা থেকে আমার হয়েছে। 2 ডক্টরই আমার জিজ্ঞেস করছে বিড়াল পালতেন কিনা। পরে আমি বললাম যে স্যার এরকম এরকম, আমার যে বিড়ালটা আপু পালতো, আমি তো আর বিড়াল পালি না, কিন্তু আমি ঘুমায় থাকলে দেখতাম আমার মুখের কাছে এসে শ্বাস নিতেছে, এবং সে তারপরে তার এরকম হয়ে সে মারা যায়, মানে তার বডিতে অনেক ঘা হয়েছিল, এটা আমার সামনেই। তখন তো আর আমি বুঝি না যে তার যে টক্সোপ্লাজমা হয়েছে এই জন্য তার বডিতে এরকম ঘা। সেই দুর্ভাগ্যটা আমার। যদিও সব বিড়ালের এরকম হয় না বা সব কুকুরের এরকম হয় না, বা আপনারা কাঁচা মাংস খাইলেই যে আপনার হবে তা না। আসলে আমার লাকটাই খারাপ, আমার রিজিকটাই খারাপ, এই জন্য আমার এরকম হয়েছে। এখন এরকম হয়েছে আমি চোখে দেখি না, মানে দেখি না বলতে কিরকম, আমার এই চোখে যে পরিমাণে লাইট, এই যে কত সুন্দর আলোকিত, এই যে আপনাদের মোবাইলটা এই যে আমি তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কয় মিনিট হয়েছে, বাট এই চোখে আমি দেখি না, একদম ঘোলা ঘোলা। এবং চোখ এমন একটা জিনিস, এই চোখ থেকে এই চোখে খুব দ্রুত জিনিস ট্রান্সফার হয়। এখন এগুলা নিয়ে তো বসে থাকলে হবে না। এবং লাস্টলি স্যার যেটা বললো, এটা হচ্ছে চোখের একটা আলসার বলা চলে, যেমন আমাদের বুকে আলসার হয় তেমন এটা চোখের আলসার। আপনারা বাইরে থেকে দেখে আমরা কখনো বুঝেন না। আমি 2018 সাল থেকে এই রোগটা বহন করতেছি, চোখ মরিচের মতো জ্বলে, এবং আমি খুবই এটা নিয়ে আপসেট ভিতরে ভিতরে। আমি আপনাদের হাসাই, আমার হাসানোর মতো আসলে কেউ নাই, কিন্তু আমি নিজেরই নিজে হাসাই। কিন্তু রোগ তো এমন একটা জিনিস, আসলে আল্লাহ রোগ দেয় আবার আল্লাহ সারায়। আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো বা চিকিৎসার জন্য যাব রিসেন্টলি, কাল পরশু যাইতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাইরে যাচ্ছি, আমি জনি ট্রেডার্স, আমার হাজবেন্ডেরই হাসপাতালের হচ্ছে তাদের অনেকের মিলে একটা বিজনেস আছে। 13টা থাইল্যান্ডে 13টা হসপিটাল নিয়ে তাদের একটা এজেন্সি আছে, ওইখানে সামিতা বেজ, তারপরে থাইল্যান্ডের অনেক ভালো ভালো হসপিটাল আর কি। এখানে এমন একটা হসপিটাল আছে যেটাতে যাদের বাচ্চা হয় না তারাও ট্রিটমেন্ট নিতে পারবে থাইল্যান্ড গিয়ে। তাদের এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে আগে বুকিং দেওয়া থাকবে, আপনার সময় নষ্ট হবে না, বুকিং দেওয়া থাকবে। আমারও যেমন ওদের এজেন্সির মাধ্যমে আমরা বুকিং দিয়ে রাখছি। আমরা যাবো যেই দিন, ধরেন কালকে যাব, যাই কালকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, ধরেন কালকে দিনে যাচ্ছি, মানে ভোরে আমার ফ্লাইট, তাহলে আমি বিকালে গিয়ে ওইখানে ডাক্তার দেখাইতে পারবো। মানে এরকম অপরচুনিটি গুলো আর কি তাদের এজেন্সি থেকে পাওয়া যায়। এখন আমি ওই এজেন্সির মাধ্যমে যাচ্ছি, আমার জামাইয়ের একার না, অনেকে মিলে করছে আর কি এটা। তো অনেক ফ্যাসিলিটিস আছে, তাদের নিজস্ব গাড়ি এসে আমাদের নিয়ে যাবে, আবার দিয়ে আসবে। আবার হচ্ছে তাদের এই যে বললাম যে আগে বুকিং এর বিষয়টা কোনো
দৌড়ঝাঁপ করা লাগে না আমাদের। সব রেডি থাকবে, আমরা জাস্ট যাবো, ওইখানে এজেন্সির লোকজনও থাকবে, তারাই আমাদের সব কাগজপত্র যা কিছু আছে সবকিছু নিয়ে তারাই দৌড়ঝাঁপ করবে। তো ওই পারপাসে আর কি যাচ্ছি, হয়তো বা নাইলে যাওয়া হইতো না, যেহেতু জামাইয়ের এই বিজনেসটা আছে এই উদ্দেশ্যে যাওয়া। এই সুযোগে আর কি চোখটা দেখে আসি যে কি এটা লাস্ট স্টেপ কি। আমার যেহেতু বাংলাদেশের ডাক্তার বলছে এগুলো ট্রিটমেন্ট উপর থাকতে হয়, শেষে গিয়ে আর কি অন্ধত্বের মতো হয়ে যায়। এটা শোনার পর আর নিজেরে মানে ধরে রাখতে পারি নাই, মনে হলো যে না আলসামি করে লাভ নাই এবং টাকার চিন্তা করেও লাভ নাই। আগে চোখ এমন একটা জিনিস, যদি চোখই না থাকে তাহলে আর কি বলবো, চোখটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, শরীরের অন্য কোনো অর্গান না থাকলেও ধরেন আরেকটা দিয়ে কাজ করা যায়, কিন্তু চোখ এমন একটা জিনিস, এটার ক্ষতি হইলে এটারও ক্ষতি হয়ে যাবে। সো আর এত সুন্দর পৃথিবী যদি দেখতেই না পারি মানে নিজেদের সামলাইতে পারবো না, যেটা সত্যি কথা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। সবাই আমার জন্য একটা করে দোয়া করে দিবেন। আর হচ্ছে আমি চাই পৃথিবীর সবাই সুস্থ থাক। আসলে হাসপাতালে গেলে বোঝা যায় মানুষ কত কষ্টে থাকে, বাইরে থেকে আসলে বোঝা যায় না। আমি হসপিটালে খুব যেতে হয়, আমাদের প্রায় সবারই কোনো না কোনো রোগ আছে, সেই পারপাসে যেতে হয়। তখন মনে হয় আসলে পৃথিবীটা অনেক ছোট, আমরা শুধু শুধু মানুষের সাথে মানুষ শুধু শুধু গ্যাঞ্জাম করে। আসলে মানুষের লাইফের কোনো গ্যারান্টি নাই। আমরা শুধু শুধুই মানে শুধু শুধু একজন আরেকজনের সাথে লাগি, শুধু শুধু এরকম করি। কে বাঁচবে কে চলে যাবে আসলে কেউ জানে না, আর কার হায়াত কতদিন কেউ জানে না। ইমোশনাল হয়ে গেছি আসলে কি, দোয়া করবেন সবাই। চোখের বিষয়ে তো আমি অনেক আপসেট হয়ে গেছি, আর চোখে না দেখতে পারা এটা যখন শুনছি অনেক খারাপ লাগছে। আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, পৃথিবীর সবাই যেন ভালো থাকে, আমি সেই দোয়াটাই করি সবসময়। আমি চাই সবাই হাসুক, সবাই ভালো করে থাকুক, সবাই আনন্দে বাঁচুক। এরপরে কি হয় না হয় আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি জানি আমার শুভাকাঙ্ক্ষিতে ভরা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কার দোয়া কবুল করে জানি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমার স্বামীর জন্য, সবার জন্য দোয়া করবেন। আর আমার আপনারা যারা ট্রিটমেন্ট পারপাসে যেতে চান তারাও হচ্ছে ওই আমি যে ক্যাপশনে যার লিঙ্কটা দিচ্ছি যে পেজের, এখানে আপনার কথা বলে আপনারাও কিন্তু চাইলে যাদের অনেক মানে যাওয়ার ইচ্ছা কিন্তু কিভাবে কি যাবেন কি করবেন বুঝতে পারেন না, তারাও কিন্তু ওদের কাছ থেকে শুনে নিতে পারেন। ওটা ওদের এজেন্সি, এখানে এসে কেউ ঠকবেন না, ভালো কিছুই পাবেন। আমি এতদিন এটা বললি নাই, মানে ওদের এজেন্সি আছে, আমি কত মানুষের এড করে দিই, আমি কখনো এইসব বলি না, আমার ভালো লাগে না এবং আমার জামাইও পছন্দ করে না। আজকে আমি মানে কথার পারপাসে এটা বলে ফেললাম আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। পরবর্তীতে কি হয় চোখে, আমি আসলে পুরা ফাইলটা আপনাদের দেখাইতে পারলাম না, কারণ আমার পুরা ফাইলটা যদি দেখাই রেস্ট্রিকশন চলে আসবে, ওটা লাল লাল কালার তো পেজে দেওয়া যায় না। আর যেটুকু দেখাইছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন, মানে কি বলবো, আপনারা রিপোর্ট গুলো দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। যাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য দোয়া করেন, ভালো থাকবেন। কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ইমোশনাল হয়ে গেছি, কেউ কিছু মনে করেন না, এখন আপনাদেরকে অনেক আপন লাগে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।